বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগের সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি এ.কে.এম. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের তুগলক বংশ 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশ রাজত্ব করেছিল। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। গাজী মালিক ছিল তার আসল নাম। গাজী মালিক গিয়াসউদ্দিন তুগলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে 1320 খ্রিস্টাব্দে আরোহণ করে। আমাদের মূল আলোচনার বিষয় মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশের দ্বিতীয় সুলতান মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351, প্রায় 26 বছর তিনি রাজত্ব করেন। পিতার মৃত্যুর পর তার নাম ছিল জুনা খান বা উলুগ খান। মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে 1325 খ্রিস্টাব্দে আরোহণ করে। তিনি ছিলেন মধ্যযুগের মুসলিম ভারতের একজন বিখ্যাত শাসক। তিনি 26 বছর রাজত্ব করেন। আমরা আমাদের মূল আলোচনা, মোহাম্মদ বিন তুগলকের মূল আলোচনা, যেটা আমাদের প্রশ্ন আকারে আসতে পারে, সেটাতে আসলাম। মোহাম্মদ বিন তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনা সমূহ। দেখো, মোহাম্মদ বিন তুগলক চিরাচরিত শাসন পদ্ধতিতে কিছু ব্যতিক্রম ঘটানোর জন্য নতুন নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেন। তার পরিকল্পনার উদ্দেশ্য মহৎ থাকা সত্ত্বেও অবাস্তব পরিকল্পনা গ্রহণের জন্য তা ব্যর্থ হয়। ঐতিহাসিকগণ তার এই পরিকল্পনাকে 5টি ভাগে ভাগ করেছেন, যেমন দিল্লি হতে দেবগিরিতে রাজধানী পরিবর্তন, খোরাসান অভিযান, প্রতীক তাম্রমুদ্রা প্রচলন, কারাচিল অভিযান, দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি। আমরা জানি পৃথিবীর অনেক দেশই রাজধানী পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমরা আমাদের দেশের কথাই বলতে পারি। আমাদের দেশে এক সময় সোনারগাঁ ছিল রাজধানী, এখন আমাদের দেশের রাজধানী হলো ঢাকা। হয়তো বা ভবিষ্যতে ঢাকাও পরিবর্তন হয়ে অন্য জায়গায় রাজধানী হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। আগে চীনের রাজধানী ছিল পেকিং, এখন হয়ে গেছে বেইজিং। ভারতের রাজধানী ছিল দিল্লি, এখন হলো নয়া দিল্লি। এভাবে রাজধানী পরিবর্তন হইতে পারেই, কিন্তু মোহাম্মদ বিন তুগলক যখন রাজধানী পরিবর্তন করলেন, নিশ্চয়ই সুনিশ্চিত কারণের পরিপ্রেক্ষিতে পরিবর্তন করেছিলেন, কিন্তু তার এই পরিবর্তন নীতি ব্যর্থতায় পর্যবসিত। খোরাসান অভিযান, তাও প্রয়োজনের তাগিদেই তিনি খোরাসান অভিযানের পরিকল্পনা করেন, কিন্তু সেটাও তার ব্যর্থতায় পর্যবসিত হয়। পৃথিবীর বহু দেশেই তখন টাকার প্রচলন ছিল, আর স্বর্ণ রৌপ্যের দাম বৃদ্ধি পাওয়াতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ এবং রৌপ্য মনে করো যোগান দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় মোহাম্মদ বিন তুগলক মনে করলেন যে তিনি তাম্রমুদ্রা প্রচলন করবেন, মানে তামার টাকা তিনি তৈরি করবেন, যে আমাদের কয়েন এরকম। কিন্তু এটাও তার ব্যর্থ হলো। অথচ পার্শ্ববর্তী দেশ চীনই তখন কাগজে মুদ্রা প্রচলিত ছিল। কারাচিল, এটা চীন সীমান্তবর্তী একটা জায়গা, এই কারাচিল অভিযান করলেন, সেটাও ব্যর্থতায় পর্যবসিত হল। দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করলেন, এটাও ব্যর্থ হলো। দোয়াব অঞ্চলে তিনি যে কর বৃদ্ধি করেছিলেন, আলাউদ্দিন খলজির আমলে সেখানে তার চেয়েও বেশি কর ধার্য ছিল, কিন্তু তখন কোনো সমস্যা নয়। কিন্তু যখনই মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করলেন, তখনই সমস্যা হয়ে গেল। এখন আমরা দিল্লি হতে দেবগিরিতে রাজধানী পরিবর্তন, এই পরিকল্পনাটা
আলোচনা করব। রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন প্রতিভাবান সুলতান। বিভিন্ন কারণে তিনি দিল্লি হতে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেন। ঐতিহাসিকগণ মোহাম্মদ বিন তুগলক কার্যাবলী বিশ্লেষণ করে জানতে পারেন 1326-27 খ্রিস্টাব্দে তিনি দিল্লি হতে দেবগিরিতে রাজধানী পরিবর্তন করেন। দেবগিরির নাম রাখেন দৌলতাবাদ। তাহলে দেবগিরির নাম কি? দৌলতাবাদ। কত সালে তিনি রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত নেন? 1326-27 খ্রিস্টাব্দে। রাজধানী স্থানান্তরের কারণ দেখো, আমি কারণগুলো দেখালাম। দেবগিরি ছিল মধ্যবর্তী স্থান। মোহাম্মদ বিন তুগলক যখন সালতানাতের দায়িত্ব গ্রহণ করেন, পরবর্তী তিনি দেখতে পারেন যে দিল্লি হলো সাম্রাজ্যের এক পাশে, আর দিল্লি অরক্ষিত ছিল, কারণ মঙ্গলরা দিল্লির উপকণ্ঠেই সবসময় আক্রমণ করত। তাছাড়া দক্ষিণ ভারতে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা বা দক্ষিণ ভারত ধন সম্পদে প্রাচুর্যময় ছিল। এই কারণে তিনি দেবগিরিতে, যেহেতু দেবগিরিটা ছিল সাম্রাজ্যের, তখনকার সময় সাম্রাজ্যের মধ্যবর্তী স্থান, সেজন্য তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তরের চিন্তা করেন। দিল্লি ছিল সীমান্তবর্তী, বললাম যে সীমান্ত দিয়ে সবসময় মঙ্গলরা আক্রমণ করত। দিল্লি অরক্ষিত ছিল, অনেক সৈন্য সমাবেশ ঘটিয়ে রাখতে হতো, এতে সরকারের সুলতানের অনেক অর্থ ব্যয় হতো। ইসলামী সংস্কৃতির প্রসার, নট প্রসাদ, প্রসার, এখানে টাইপটা ভুল হয়েছে, দয়ের জায়গাতে হবে। মোহাম্মদ বিন তুগলকের সময় বিখ্যাত দার্শনিক, পণ্ডিত এবং সুফি দরবেশ এই উপমহাদেশ ছিল। তিনি তাদেরকে নিয়ে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে ইসলামের প্রসার ঘটাবেন, এই ধরনের একটা চিন্তাও তার ভিতরে ছিল। সর্বোপরি দাক্ষিণাত্যের বিদ্রোহ দমন। যেহেতু তিনি সাম্রাজ্যের এক প্রান্তে দিল্লিতে ছিলেন, এই কারণে দক্ষিণের রাজ্যগুলো প্রায় তার বিরোধিতা করত। এই বিরোধিতা বা বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে মোহাম্মদ বিন তুগলক মূলত দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। আর নিন্দাসূচক পত্র, এটা একটা কথা, কিন্তু এটার ঐতিহাসিক ভিত্তি নেই, যে দিল্লির জনগণ সুলতানের বিরুদ্ধে একটি নিন্দাসূচক পত্র ওনার নিকট পাঠান। এতে সুলতান অপমান বোধ করেন। দিল্লির জনগণকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন, এই ধরনের অনেকে মন্তব্য করেন। 1327 খ্রিস্টাব্দে সুলতানের নির্দেশে দিল্লির জনগণকে রাজধানী দিল্লি ছেড়ে দেবগিরিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। এমনও বলা হয় যে দিল্লি জনমানব শূন্য হয়ে গিয়েছিল, দিল্লিতে একটি কুকুরও থাকতে পারেনি। তবে এটা ঠিক, যে ঐতিহাসিক যেই কথাই বলুক, দিল্লি কিন্তু জনশূন্য হয়নি। দিল্লি জনশূন্য হয়নি। সুলতানের যাদের প্রয়োজন ছিল তাদেরকে তিনি দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন। তাছাড়া অনেকেই তখন দিল্লিতে ছিলেন। তার নির্দেশে 1327 খ্রিস্টাব্দে দিল্লির জনগণ যখন দেবগিরিতে রওনা দেন, তখন দিল্লি থেকে দেবগিরির দূরত্ব হল 700 মাইল। মনে রাখবা, প্রায় 1000 কিলোমিটার উপরে, 1200 কিলোমিটার, তার চেয়েও বেশি। তাহলে 700 মাইল পথে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পানি এবং খাবারের ব্যবস্থা করেছিলেন। ধরো 10 মাইল অন্তর অন্তর বা 50 মাইল অন্তর অন্তর এরকম বিশ্রামের ব্যবস্থা করেছিলেন। করে করে তিনি জনগণকে নিয়ে দিল্লি থেকে দেবগিরিতে গিয়েছিলেন। এখন তার এই পরিকল্পনা ব্যর্থ হলো কেন? বেশি দূরত্ব।
দিল্লি থেকে দেবগিরির দূরত্ব কত? 700 মাইল। আর দিল্লির যে আবহাওয়া, দেবগিরির আবহাওয়া এক নয়। দিল্লির জনগণ গিয়ে সেখানে তাদের ওই আবহাওয়ার সাথে নিজেদেরকে খাপ খাওয়াইতে খুব অসুবিধা হয়ে গিয়েছিল। সেখানে প্লেগ রোগের আবির্ভাব ঘটেছিল, অনেক লোক মারা গিয়েছিল। যেহেতু প্রতিকূল আবহাওয়া, তারপরে মনে করো আমির উমরাহরা দিল্লিতে ছিল প্রবল প্রভাবশালী, প্রতিপত্তিশালী, কিন্তু সেখানে তো তাদের ওই ধরনের প্রভাব বা প্রতিপত্তি ছিল না। যেই কারণে তারা চিন্তা করলো দেবগিরিতে তারা যে আমির, এটা দেবগিরির মানুষ কেমনে বুঝবো, আর বুঝলেই বা কি, তাদের মূলত প্রভাবটা কোথায় ছিল? দিল্লিতে। তাই তারাই সুলতানের কাছের লোকরাই সুলতানের অসহযোগিতা এই মনোভাব প্রকাশ করলো। আরজা বলতে সুলতানের ক্ষমতা। আরজা বলতে মানে শব্দটার অর্থ বুঝবা, আর্যাবর্তে সুলতানের দাক্ষিণাত্যের রাজধানী স্থানান্তর ফলে আর্যাবর্তে সুলতানের ক্ষমতা হ্রাস পায়, মানে দক্ষিণ ভারতের চেয়ে সামরিক শক্তি দিয়ে বেশি ছিল কারা? উত্তর ভারতের তারা। তো উত্তর ভারতে মূলত রাজপুত্রার ক্ষমতা ছিল। তো উত্তর ভারতে দক্ষিণ ভারতে আসাতে রাজপুতদের উপর সুলতানের যে একটা প্রভাব ছিল, সেই প্রভাবটা হ্রাস পেতে থাকে। তো এই কারণে বলা হয় যে আর্যাবর্তে সুলতানের ক্ষমতা হ্রাস পায়, ক্ষমতা হ্রাস হয়। দিল্লিতে সুলতানের উপস্থিতি প্রয়োজন, কারণ মুহুর্মুহু আক্রমণ শুরু হয়ে যায় যখন সুলতান দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী পরিবর্তন করেন। তখনই মঙ্গলরা দিল্লির উপকণ্ঠে একের পর এক আক্রমণ শুরু করেন। তাই বাধ্য হয়ে সুলতানকে দেবগিরি ছেড়ে দিল্লিতেই বেশি উপস্থিতি থাকার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই কারণেও মোহাম্মদ বিন তুগলক এই যে তার রাজধানী স্থানান্তরের পরিকল্পনা, সেটা বাতিল করতে বাধ্য হন। ঐতিহাসিকদের মন্তব্য, ইবনে বতুতার বিবরণ হতে জানা যায় রাজধানীর পরিবর্তনের ফলে দিল্লি জনশূন্য হয়ে মরুভূমিতে পরিণত হয়, কিন্তু বারানি হাবিব নিজামীর মতে দিল্লি জনশূন্য হয়নি। তাদের মতে ইবনে বতুতার বিবরণ অতিরঞ্জিত ছিল। তাহলে আমরা যদি এবার পুরোটা নিয়ে আলোচনা করি, মোহাম্মদ বিন তুগলক দিল্লি আক্রমণের শিকার হয়, জনগণের নিরাপত্তা মনে করো বিষয় এখানে জড়িত আছে, সেজন্য তিনি মনে করলেন জনগণের নিরাপত্তা, এবং যেহেতু দক্ষিণ ভারত তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, উত্তর এবং দক্ষিণ মিলালে মধ্যবর্তী স্থানে রাজধানী নিলে রাজধানী নিরাপদ থাকবে, জনগণও নিরাপদ থাকবে। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত ধন সম্পদে প্রাচুর্যময়, তাহলে সেখানে গেলে রাজ্যের উন্নতি আরো বিকশিত হবে। মূলত এই যে দুটা জিনিস, এই দুটা জিনিসের কারণেই কিন্তু, মূল কারণে দুটাই, এই দুইটার কারণে কিন্তু সুলতান রাজধানী স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কি হলো, আমির উমরাওরা অসহযোগিতা শুরু করলো, আবহাওয়া প্রতিকূলতা দেখা দিল, দূরত্ব একটা কারণ দেখা দিল, উত্তর ভারতে গোলযোগ দেখা দিলে সুলতানের উপস্থিতি প্রয়োজন হয়ে গেল। বাধ্য হয়ে সুলতানকে রাজধানী পরিবর্তনের যে পরিকল্পনা, সেটাকে বাদ দিতে হয়। তিনি আবার দিল্লিবাসীকে নির্দেশ দেন যে দিল্লি চলো। 700 মাইল যখন গিয়েছিল তখন তো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু যখন ফিরতে ছিল তখন তো আর এই ব্যবস্থা ছিল না। দিল্লি আসতে আসতে অনেক মানুষ মৃত্যুবরণ করে, আর তখনই একটি প্রবাদ বাক্যের উদ্ভব হয় যে দিল্লি কত দূর। তোমরা এখানে যেই
রাজধানী স্থানান্তরের যে কারণগুলা, এই কারণগুলো হলো উদ্দীপক। কারণগুলোকে কেন্দ্র করেই উদ্দীপক হবে। ধরো মনে করো মিয়ানমারের শাসক গোষ্ঠী অং সান সুচি ক্ষমতায় এসে রাজধানীর রেঙ্গুনের স্থলে নাম পরিবর্তন করে ইয়াঙ্গুন করেন। কারণ ইয়াঙ্গুন ছিল সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে। দেখো কিভাবে মিলে যাচ্ছে। ইয়াঙ্গুন অঞ্চলে প্রায় বিদ্রোহ দেখা দিত। তিনি ইয়াঙ্গুনে ক্ষমতার কেন্দ্রবিন্দু এনে মানে রাজধানী স্থানান্তর করে সেখান থেকে বিদ্রোহ দমন করেন এবং রাজ্যের ধরো অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করেন। ধরো এরকম যদি দেয় তাইলে পজিটিভ। কিন্তু আমার পাঠ্য বইয়ের এই যে উদ্দীপকের যেই গঠন অবতরণ করা হয়েছে, সেই ঘটনার দিকে গেলে কার কথা মনে পড়ে? মোহাম্মদ বিন তুগলকের। মোহাম্মদ বিন তুগলকও সুনির্দিষ্ট এই কারণগুলোতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিল। কিন্তু অং সান সুচি সফল হলো, মোহাম্মদ বিন তুগলক কি সফল হয়েছিল? তাইলে উদ্দীপকের অং সান সুচির রাজধানী স্থানান্তর সাথে আমার পাঠ্য বইয়ের মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের আংশিক মিল আছে। পুরোপুরি কি মিল আছে? আমার এখানে ব্যর্থ আর ওখানে কি সফল। কিন্তু রাজধানী স্থানান্তর হয়েছিল তো, তাই মিল আছে আবার অমিলও আছে। তাহলে আংশিক মিল আংশিক অমিল। এবার আমি আমার শাসকের এটা বলে যে আমার শাসক রাজধানী স্থানান্তর করেছিলেন, কিন্তু রাজধানী সেখানে রাখতে পেরেছিলেন না। অং সান সুচি রাখতে পেরেছিলেন, সফল হয়েছিলেন, কিন্তু আমার শাসক ব্যর্থ হয়েছিলেন। তাই উদ্দীপকের অং সান সুচির রাজধানী পরিবর্তনের সাথে আমার পাঠ্য বইয়ের শাসক মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের পুরোপুরি মিল নাই। এবার যদি প্রশ্ন করে যে তোমার শাসক কেন তোমার পাঠ্য বইয়ের শাসক কেন ব্যর্থ হয়েছিল, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, তখন আমরা এই পয়েন্টগুলো আলোচনা করব। বেশি দূরত্ব, শ্বাসময়, প্রতিকূল আবহাওয়া, প্লেগ, বিভিন্ন মহামারী এসব দেখা দিয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল, তাই তারা সেখানে থাকতে অনীহা দেখায়। আমির উমরারা যারা দিল্লিতে অনেক প্রভাবশালী ছিল, সেখানে গিয়ে তারা তাদের সেই প্রভাব হারিয়ে ফেলে, তাই তারা অসহযোগিতা শুরু করে। আর্যাবর্তে মানে উত্তর ভারতের আর্যদের উপর সুলতানের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, কিন্তু যখন দেবগিরিতে চলে যায় তাদের উপরে প্রভাব কমে যায়। দিল্লি যেহেতু সীমান্তবর্তী শহর ছিল, দিল্লিতে প্রায় মঙ্গল আক্রমণ মুহুর্মুহু চলে আসে। সেজন্য এই আক্রমণ প্রতিহত করার জন্য সুলতানের উপস্থিতি প্রয়োজন ছিল। ঐতিহাসিক ইবনে বতুতা বলেছিলেন যে দিল্লি জনশূন্য হয়ে গিয়েছিল, কিন্তু বারানি সহ অন্যান্য ঐতিহাসিকরা বলেন যে দিল্লি জনশূন্য হয়নি। ইবনে বতুতার মন্তব্যটা অতিরঞ্জিত, এটার দরকার নেই। তাইলে আমরা উদ্দীপকও পেলাম, উদ্দীপকের উত্তরও পেলাম। আমরা এইভাবে এই রাজধানী স্থানান্তরের পরিকল্পনার প্রণয়নের কারণ এবং ব্যর্থতা, এই দুটা যদি পয়েন্টগুলো ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা উদ্দীপক যেভাবে আসুক উত্তর দিতে পারব। আশা করি তোমরা এই ক্লাসটা পেয়ে তোমরা এটা নিয়ে আলোচনা করবা, পয়েন্টগুলো নিয়ে নিজে নিজে চেষ্টা করবা, করে খাতায় একটা নোট করে ফেলবা। আশা করি এই জায়গা থেকে যদি কোনো উদ্দীপক আসে তোমরা উত্তর দিতে সফল হবা। তাই তোমরা এই করোনাকালীন সময়ে এই সময় খুবই বিপজ্জনক, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন সর্দি কাশি বেশি থাকবে।
তোমরা ঠান্ডায় বের হবা না, আর মাস্ক ছাড়া ঘর থেকে বের হবা না। এটা একবারে মনে রাখবা, মাস্কবিহীন তোমরা ঘর থেকে বের হবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।